আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা সবার জন্য। আমি যে ধারাবাহিক যে বিষয়টা ছিল ইমান, আমান, নৈতিকতা, নীতি নৈতিকতা, তার ধারাবাহিক আজকে চার চার পর্ব শুরু করি। তো থ্যাংক ইউ। আমাদের যে জীবন ব্যবস্থা হাজার বছরের পুরাণ দাস সামন্ত ব্যবস্থায় প্রভাব রয়ে গেছে আমাদের জীবন ব্যবস্থায়। যেটুকু দক্ষিণ এশিয়ায় যেটুকু পুঁজিবাদ বা প্রাক পুঁজিবাদের উদ্ভব হয়েছে বা আমরা দেখতে পাই, সেটার প্রভাব আমাদের জীবন ব্যবস্থায় কার্যকলাপে সেভাবে দেখা যায় না। আজও আমাদের ভিতরে সর্বস্তরে রাষ্ট্রপতি, পার্লামেন্ট সদস্য, গ্রাম উপজেলার মেম্বার চেয়ারম্যান, কখনো কখনো জনগণের ভিতরেও সামন্ত আচরণটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই সামন্ত রীতিনীতিটা আমরা অনন্তকাল ধরে বয়ে চলে আসছি। সামন্ত রীতিটা আমাদের পিছু পিছে চলে আসছে আজও। তার কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমার এক রিলেটিভ চিটাং থেকে ঢাকা আসতেছিল। পথে বাস অ্যাক্সিডেন্ট হয়। ওই বাসে মারা গেছে অনেক লোক, তার ভিতরে দু একটা লোক জীবিত ছিল। তা আমার ওই আত্মীয় জীবিত ছিল এবং হুঁশ ছিল। চতুর্দিক দিয়ে মানুষ আর মানুষ। বাসের ভিতরে যারা উঠেছে তারা মৃতদেহ এবং জীবিত তাদের পাড়িয়ে পাড়িয়ে ডেঙ্গিয়ে লুট করতেছে। ব্যাগ, মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা লুট করে নিচ্ছে। বহিরাগত চিটাগাংয়ের রোডের ওই দুই পাশের মানুষ এসে, গ্রামের মানুষ এসে। তা আমার ওই আত্মীয় সম্পর্কে আমার বিয়ে হয়, বিয়ে হুঁশ ছিল। বলছি কি ভাই, দেখেন আমার এই যে শার্টের নিচে পকেটের ভিতরে মানিব্যাগ, ওখানে অনেক টাকা আছে, ভাই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। সে করলো কি, তার বুকের ভিতরটা মানিব্যাগটা নিয়ে গেল, তাকে আর ডাক্তারের কাছে নিল না। এক পর্যায়ে সে তার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, মানুষ ঢুকছে, লুট করছে, চলে যাচ্ছে। এক পর্যায়ে মানুষ কমে আসলে তখন সে একটি লোককে ডেকে বলছে, ভাই আমার কিছু নাই, দেখেন তো আমার শার্টের পকেটে একটা ডায়েরি খাতা আছে, ওখানে এটা পড়ে শোনান। তখন তার মামা বলছে কি, ওই ঠিকানা একটু ফোন দিয়ে দিবেন দয়া করে। তখন ওই লোকটা ওই নাম্বারে ফোন দিয়ে বলে, আপনার ভাগ্নে অমুক জায়গা বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং সে মৃত্যুপ্রায়। তো ওখানে এসে তাকে নিয়ে যায়। কাজে আমরা দেখেছি লঞ্চ ডুবি হলে হাজার হাজার মানুষ চলে আসে লুট করতে, কেউকে বাঁচাতে নয়। এমনকি ওই চিটাং রোডে দুপাশ দিয়ে বাড়ির লোকেরা খেয়াল রাখে রাস্তায় কখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলেই তারা, গ্রামের লোক সব এসে যাত্রীদের যাহা কিছু থাকে নিয়ে যায়, কাউকে ডাক্তারের কাছে নেয় না। তারপরে আপনার দেখবেন শহরে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। এটা বরিশালে আমি বেশি দেখেছি। বরিশালের ম্যানহোলের ঢাকনাটা আজকে চুরি হয়ে গেল, দুদিন পরে সিটি কর্পোরেশন এসে আবার লাগিয়ে দিল, তারপর দিন আবার চুরি হলো।
তা মানুষের যে বিচার, এদেশের যে একটা বিচারের মুখ দেখতে পারে না কেউ। যাও একটা বিচারের কথা একটু বলবো। তাহলে ম্যানহোলে ঢাকনা চুরি হয়ে যায়। তো এই যে লঞ্চ অ্যাক্সিডেন্ট হলে মানুষ দূর থেকে চলে আসে, গ্রাম থেকে হাজার 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 মানুষ আসে, দুই কূলে দাঁড়িয়ে অপেক্ষা করে, বা কেউ নেমে যায় লঞ্চের ভিতরে ডুবে দেখে কোনো ব্যাগ পাওয়া যায় কিনা, মালামাল পাওয়া যায় কিনা, কোনো লাশ বের করে আনা, কোনো লাশের সন্ধান, এসব না। অনুরূপভাবে চিটাগাং ঢাকা রোড, বিশেষ করে এটা চিটাগাং ঢাকা রোড, আমি পার্বত্য চট্টগ্রাম চিটাগাং ঢাকা রোডে মাসে 2-3 বার আসা যাওয়া করি। আমিও এগুলো জানি এবং আমার খুব কষ্ট লাগে যে আমি যে বাসে যাচ্ছি, এই বাসটা দুর্ঘটনা ঘটলে তো আমার এখানে কোনো সহযোগিতা পাবো না। এটা আমার শিক্ষা হয়ে গেছে, এবং এই রোডে এটাই একটা বড় ধরনের লাভজনক আয়। আর চিটাগাং ঢাকা রোডে খুব অ্যাক্সিডেন্ট হতো আগে। অ্যাক্সিডেন্ট হলেই 2 বছর লোকেরা চলে আসতো। এই যে ম্যানহোলের কথা বললাম, বা লক্ষ্য করবেন রাস্তা হাঁটতে হাঁটতে কোনো একটা লোক যদি হুঁচুট খেয়ে পড়ে যায়, পড়ে গেলে 2 বছর লোকেরা যারা দেখে তারা হো হো করে হেসে ওঠে। সে ব্যথা পেল বা তার কাছে দৌড়ে এসে তাকে সাহায্য, এইসব করে না, জায়গায় বসে হাসে। এমনকি আমেরিকায় একটা বিড়াল যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তো ওই গাড়ির নাম্বারটা তাদের গাড়িতে উঠে যায়। একটু ডিস্টার্ব হচ্ছিল কারেন্টের, এবং সাথে সাথে তার বিচার হয়। এবং আমেরিকায় যে ত্রুটি করে, যে অপরাধ করে, তার বিচার হয়। সে যার ছেলেই হোক, রাষ্ট্রপতির ছেলে হোক আর কার ছেলে হোক তা না, সাথে সাথে তার বিচার হয়। আমাদের দেশে এই দশাটা কেন? আমাদের দেশে এই দশাটা ঈশ্বর আমাদেরকে এভাবে সৃষ্টি করে নাই। এটা হচ্ছে কি, এদেশের হাজার বছর ধরে বিদেশিদের শাসন ছিল। সর্বশেষ ইংরেজ চলে যাওয়ার পরে আমরা পাকিস্তানকে স্বাধীন ভাবতাম। 71-এর পরে আমরা স্বাধীন ভাবি, আবার 24 ঘটনার পরেও আমরা স্বাধীন ভাবি। কিন্তু ওই যে শতালুমা হতাইয়ামা, বরিশালে বলে হতাইয়ামা, এই হাজার বছর ধরে আমরা আপন মায়ের কোলে লালিত পালিত হইনি। আমরা শতালু মায়ের পেটে লালিত পালিত হয়েছি। কাজে শতালু মায়ের ঘরে যারা লালিত পালিত হয়, তাদের নীতি নৈতিকতা এরকম হবে যেরকম আমি ধারাবাহিক আলাপ করে আসছি। তাদের নীতি নৈতিকতা, তাদের ঈমান আমান এরকমই হবে। মনুষ্যত্ববোধ কোনো শতালু ছেলে পায় না। হতাইয়া ছেলে, সৎ বাবা, সেখানে ওই ছেলে কোনো আদর্শ ওই শতালু মা তাকে শেখায় না। শতালু মা তাকে বড় করে, তার লালন পালন করে তার কামাই খাওয়ার জন্য। অনুরূপভাবে এদেশে হাজার বছর যারা বিদেশ থেকে এসছে, শাসন করছে, তারা এদেশের থেকে রক্ত মাংস চুষে খেতে এসছে, তাদের স্বার্থের জন্য তারা এসছে। দক্ষিণ এশিয়া বা পুরা এশিয়া বা ভারতবর্ষ, এখানকার মানুষের উন্নতি হোক, এদের শিক্ষা দীক্ষা হোক, এদের জীবন যেমন ভালো হোক, এটা বিদেশি কোনো শাসকদের ছিল না। যার ফলে আজ আমাদের যেইগুলো আলাপ করলাম, যেই এই ক্যারেক্টারিস্টিকটা তো এমনি হয় নাই, এটা ঈশ্বরও দেয় নাই। এটা আমাদের এই
সাতালু মায়ের ঘরে বড় হয়েছি, তাই আমাদের নীতি নৈতিকতা এরকম এরকম নীতি নৈতিকতা গড়ে ওঠে একটা দেশের স্বাধীন সরকারের আন্ডারে প্রজা পালন। কাজী প্রজা তো আমরা চিরকাল প্রজা ছিলাম বিদেশি শাসকদের, ইংরেজদের। এখন কাদের শাসনে আছি? এখনো আমাদের প্রভু বিদেশি। এই দেশের যে পার্লামেন্ট দেখেন, যে সেনাপতি বাহিনী দেখেন, যে পুলিশ মিলিটারি দেখেন, যে রাজনীতিক যারা দেখেন, এদেরকে নিয়োগ দিয়েছে বিদেশিরা। তারই হুবহু একই আচরণ পাকিস্তানেও যে সরকারি আচরণ ছিল আর জনগণের যে আচরণ ছিল, আজও পর্যন্ত সরকারের যেমনি আচরণ, আম জনতা মায়ে সব কিছুই ওরকম। কাজেই এই যে নীতি নৈতিকতার যে 4 পর্বে আমি আলাপ করছি, আমার এই 4 পর্বটা বিশেষ মনোযোগ দেবেন। এই যে সমস্ত বেদনাদায়ক এবং অস্বাভাবিক কথাগুলো বললাম, যে এদেশে কোনো মানুষ রাস্তায় হোঁচট খেলে হেসে দেয়, দুঃখ করে কাছে আসে না, তারা ধরে জাগায় না। এই আচরণটা কোত্থেকে এলো? এই যে সামন্ত রাজা বাদশাহ বিদেশিদের দ্বারা শাসিত হয়েছে, অর্থাৎ আপন মা পাইনি আমরা, আপন বাবা পাইনি, আপন রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলকে পাইনি। পেয়েছি কাদের? পেয়েছি বিদেশি তলবিবাহক, বিদেশিদের এজেন্ট, অর্থাৎ যাদেরকে আমরা দালাল বলি। কাজে 1000 বছরের এই দালালি ইতিহাসেরই রিয়াকশনটা আমাদের আজকের নীতি নৈতিকতায় পেয়ে বসেছে। এবং এই নীতি নৈতিকতা আমাদের প্রায় সহনশীল হয়ে গেছে। আমরা কোনো অপরাধ দেখলে প্রতিবাদ করি না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যেমন বিচার ব্যবস্থার কথা ধরেন, বিচার ব্যবস্থা কি হয়? লক্ষ লক্ষ বিচার ব্যবস্থা ঝুলছে আদালতে, এবং এই বিচারে আমি সারা দিন সারা রাত বললেও শেষ হবে না, সংক্ষেপে সব কিছু বলবো। আগুনে পুড়ে যে সমস্ত গার্মেন্টসের শ্রমিকরা মারা গেছে, বা বাংলাদেশের 17টা জুট মিলের পাটের গোড়া আগুন লেগেছে, ওর কোনো সাজা হয়েছে শুনছেন? গার্মেন্টসের আগুনে পুরো যার মৃত্যুর কোনো সাজা হয়েছে শুনছেন? শোনেন নাই। সাজা হয়েছে কোথায়? গ্রাম্য ছোটখাটো অপরাধ, চুরি ইত্যাদি। এরকম আমি বহু দেখেছি। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ভালো লোক জেল খাটতে দেখেছি, এবং সম্পূর্ণ মিথ্যার উপরে কেসটা সাজিয়ে উকিলরা এগুলা পরামর্শ দিচ্ছে, এইভাবে করতে হবে, এইভাবে প্রসিড করো। আগাগোড়া সম্পূর্ণ মিথ্যার উপরে ভিত্তি করে রায় পাওয়া যায় এদেশে একাধিক। আবার কিছু আছে 2-3টে কেস ভুল রায় জেল খেটেছে 8-10 বছর, তার কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এবং এদেশের উচ্চ শ্রেণী বিশাল বিশাল শিল্পপতিদের অনেক মামলা হয়েছে, আত্মসাতের অনেক মামলা হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী মামলা হয়েছে, তার কোনো বিচার এদেশে হয়নি। বিচার হয়েছে গরিব মানুষদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি অপরাধ অভাবের কারণে করছে, তাদের কিছু বিচার আমরা দেখতে পাই। কিন্তু এদেশের বুর্জুয়া শিল্পপতি ধনট্ট ব্যক্তিদের কোনো বিচার হয় না, যেটা দৃষ্টান্ত এবং শৃঙ্খলার দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলা, ব্রিটেন, আমেরিকা, ওখানকার মানুষ একটা শৃঙ্খলার ভিতরে জন্ম।
ওরা মানুষের পেটে জন্ম নেয় নেই, ওরা শৃঙ্খলার পেটে জন্ম নিয়েছে। জন্ম নিয়ে বাবাকে দেখে শৃঙ্খলা, বাপ দেখছে তার বাপকে, প্রতিটি লোক শৃঙ্খলা বুঝে। এবং একটি মানুষ জন্ম নিয়েই তাকে শৃঙ্খলার জন্য স্কুল কলেজে কোনো দীক্ষা শিক্ষা দিতে হয় না। কাজে এই যে শৃঙ্খলা আমেরিকা ব্রিটেন পেল কোথায়? তাদের ইতিহাস আছে। তারাও এককালে বিভিন্ন দেশের উপনিবেশ ছিল, কিন্তু তাদের স্বাধীনতার ইতিহাস অনেক লম্বা এবং বড়, যে কারণে সে দেশের পার্টি, সে দেশের জনগণ শৃঙ্খলা অনুযায়ী চলে। এবং আমেরিকার যে কোনো আমেরিকার নদী খালে রাজহাঁস, চীনাহাঁস ভাসে। আমেরিকার ম্যারিল্যান্ড এই সমস্ত এলাকার মানুষের মহল্লার ভিতর দিয়া হরিণ আসা যাওয়া করে, হরিণ ঘোরে। ওখানে আইন হরিণ শিকার করা যাবে না, কেউ করে না, এবং কঠিন শাস্তি। এবং নদী খালে যে সমস্ত চীনাহাঁস, রাজহাঁস ভাসতে দেখা যায়, ওগুলা কেউ পালে না। ওগুলা কেউ পালেও না, কেউ ছাড়েও নাই। এটা ন্যাচারালভাবে ও দেশে হয়েছে। আর আমাদের দেশে হাঁস, মুরগি, রাজহাঁস পালি এবং নিজেরা ভোগ করি। ও দেশে এটা রাষ্ট্রীয় সম্পদ, কেউ এটা ধরে না, কেউ খায় না, ভুলেও এটা করে না। এবং কিছু কিছু বন্য প্রাণী আছে, ওই চীনা হাঁসগুলা, রাজহাঁসগুলা ওই মানুষের ঘর যেখানে, তার পিছে এসে ডিম পাড়ে। কেননা ওই যে বনের ভিতরে গুই সাপ আছে, বাইবেল সাপ আছে, বা অন্য খরগোশ আছে, এগুলো ডিম নষ্ট করে দিতে রাজহাঁস, চীনাহাঁসগুলো মানুষের বগলে এসে ডিম পাড়ে, বাচ্চা পড়ে চলে যায়, মানুষের দেখে। এই শৃঙ্খলাটা ওরা কোথায় পেল? এবং চুরি ডাকাতি নাই, বুর্জুয়া দেশে চুরি ডাকাতি নাই, গাড়ি সবার গাড়ি রাস্তার পাশে থাকে। ওরা এই উন্নতি, ওদের এই শৃঙ্খলতা, ওদের এই নীতি নৈতিকতা কোত্থেকে এলো, কিভাবে পেল? ওরা কি আমাদের দেশের ব্রাহ্মণ মৌলবী সাহেবদেরকে নিয়ে মহাবিল শুনাইছে? কোনো ওরস মোবারক অজ শুনিয়েছে? চীন দেশে কি কোনো অজ হয়, ধর্মীয় কোনো মাহফিল হয়, বা গির্জা মসজিদে কোনো মাহফিল হয়? সেখান থেকে ওদের পুরোহিতরা তো এই চরিত্রটা শেখায় না, চুরি করা যাবে না এই কথাটা শেখায় না। ওদের রাষ্ট্রীয় সংবিধানেই যা আছে সেটাই ওদের সমাজের সংবিধান, জীবনের সংবিধান। আর আমাদের দেশে কেন এগুলো হলো? আমাদের দেশে যেখানে যাবেন, মন্দির আছে, ব্রাহ্মণ আছে, সাধু আছে, মুন্সি আছে, মৌলবী আছে, বড় বড় শীতকালের পুরাটা দেশব্যাপী অজ মহাবিল চলে। এবং সেখানে ভালো কথা বলে, পরকালের কথা বলে, এহকালের কথা বলে। চুরি করতে হবে এই কথাটা বলে না, ডাকাতি করতে হবে এই কথাটা বলে না। মানে কোনো ওয়াজ মাহফিলে কোনো খারাপ কাজের দীক্ষা দেওয়া হয় না। তাহলে আমরা ভালো হই না কেন? আমেরিকায় আমাদের হুজুররা যে হজ করে নাই, মাহফিল করে নাই, তাবলিগ জামাত করে নাই, কেন ওরা ভালো আর আমাদের দেশে এইগুলো হচ্ছে, কেন আমরা মন্দ? একটা কঠিন প্রশ্ন। এখানে অভাবটা মূলত দায়ী। মানুষের জীবন ব্যবস্থার কোনো নিশ্চয়তা এই দেশের সরকার, এই পুতুল সরকারগুলা, এই দালাল সরকারগুলা মানুষের জীবন ব্যবস্থার নিশ্চয়তা দিতে পারে নাই। অর্থাৎ পাঁচটি মৌলিক জিনিসের উপর দিতে পারে নাই। যে পাঁচটি মৌলিক বিষয় আছে, এই পাঁচটি মৌলিক এদেশের রাজনৈতিক নেতারা ভোগ করে, তারা এটা গিলা খেয়েছে এবং জনগণের সব কিছু গিলা খায়। ওই পুরোহিতরা, যারা ধর্ম পরিচালকরা, তাদেরও অভাবের কারণে তারা ধর্মটাকে মুখে রেখে তারাও কিছু খারাপ কাজ করে, সবাই না। এখন আমি এত কিছু বলছি, এখানে তো আমাদের মাথা গলে দেওয়ার ব্যাপার না। সমস্যা দুইটা কারণে এগুলো হচ্ছে। একটা কারণ এদেশের অভাব, দ্বিতীয় কারণ
বহিঃশক্তির শাসন ছিল সারা জীবন, হাজার বছর ধরে। এই দুইটা কারণেই আমাদের নৈতিকতা, আমাদের ইমান আমানের পরিচয়টা এখানে পাবেন। কোনো দেশের মানুষকে ঈশ্বর ভালো করে সৃষ্টি করে নাই, কোনো দেশের মানুষকে ঈশ্বর মন্দ করে সৃষ্টি করে নাই। অর্থনৈতিক ব্যবস্থার কারণে এক একটা দেশের মানুষ এক এক রকম উন্নত, আর একটা অনুন্নত দেশের, অভাবের দেশের মানুষ নানানভাবে দুর্নীতি করে, দুর্নীতিগ্রস্ত। এবং দুর্নীতিগ্রস্ত দেশে কোনো নিয়ম, কোনো আদর্শের কথা হয় না। এটা তারা জীবন ব্যবস্থার সাথে ভেবে ফেলেছে যে এটাই বোধহয় নিয়ম। না, এটা নিয়ম না। মানুষ অপরাধ করে না সোশ্যালিজম, কমিউনিজম স্টেটে। কমিউনিস্ট ব্যবস্থায় মানুষ দুর্নীতি করে না। এখানে দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না, সেই জন্য করে না। আমাদের দেশে দুর্নীতি করার জন্য সারাক্ষণ আমাদের চিন্তায় থাকি, কি করে আমরা দুর্নীতি করব, কি করে আমরা চুরি করব। আমেরিকার রাস্তার পাশে সবার গাড়িগুলো থাকে রাস্তার সামনে দিয়ে থাকে। আমেরিকার একটা গরু ফার্ম দিয়ে হাজার হাজার গরু থাকে। এই গরুর চারিপাশ দিয়া তার কাটার বেড়া দেওয়া থাকে উঁচু করে, এবং ওই গরুর ফার্মের ভিতরে ভিতরে পানির ব্যবস্থা থাকে, আর অটস ঘাস ওখানেই থাকে। এই ফার্মের একটা গরুও চুরি হয় না, একটা গরুও চুরি হয় না। আমাদের দেশের দিকে তাকান, বাসের ভিতরে উঠলে সেই লুকিয়ে রাখার তল পকেট, প্যান্টের নিচে পকেট, ওখান থেকে পকেট মারিং হয়ে যায়, টাকা উধাও হয়ে যায়। এক ধরনের ব্লেড দিয়ে না কেচি দিয়া কেটে টাকা নিয়ে চলে যায়। চুরির যে কত টেকনোলজি, তা এই দক্ষিণ এশিয়া আসে দেখবেন। চুরির কত জ্ঞান বুদ্ধি। এই চুরি করার জ্ঞান ওই বুর্জুয়া, ওই সমস্ত স্টেটে চুরি করার কোনো বুদ্ধি ওদের মাথায় নাই। যত জ্ঞান, পকেট মারার যে জ্ঞান। আমি অবশ্য কিছু চোর, কিছু পকেটমার সাথে পরিচিত। উদাহরণ দেয়, যাত্রাবাড়ির হাইজ্যাকিং গ্রুপ, ফার্মগেটের হাইজ্যাকিং গ্রুপ, আর মোহাম্মদপুরের এই 3-4 জায়গার যে হাইজ্যাক করে বাসে বা পথে ঘাটে এই কানের দুল কেড়ে নেয়, চেন কেড়ে নেয়, এটা কয়েকটা ভাগে বিভক্ত আছে। প্রত্যেকটা এরিয়ার ভিতরে আলাদা আলাদা। ফার্মগেটের থেকে অন্য এলাকার লোক এসে হাইজ্যাক বা চুরি করতে পারবে না, এরিয়া ভাগ করা আছে। তা আমার এক বন্ধুর মেয়ের চেন খুলে নিয়েছিল ফার্মগেটে বসে। নেওয়ার পরে আমি এক জায়গায় বরাবর করতেছিল, আমার মেয়েটা চেন এরকম বাসের পাশে বসাচ্ছিল, সেখান থেকে কেড়ে নিয়েছে, টান মেরে নিয়ে গেছে। তা আমি শুনে বললাম কি, ফার্মগেট থেকে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু সময় দেন, আজকে 4টার দিকে একটু আসেন। তা আমি ওই সমস্ত এরিয়ার নেতাদেরকে চিনি। যাত্রাপুরের হাইজ্যাকিংয়ের নেতা গ্রুপ ফার্মগেট, মোহাম্মদপুর। তা ফার্মগেটের নেতার সাথে বললাম কি, আমার এক আত্মীয়র চেন কেড়ে নিয়েছে তোমার এখান থেকে। তো ওরা সবাই যে এইভাবে আজকে বিকেল 4টার দিকে চেনটা কেড়ে নিল। ওদের গ্রুপের সবাই বললো কি, আমরা কেউ নেই। ওইটা যাত্রাবাড়ির এক হাইজ্যাকার ওই ফার্মগেটে এসে একটা সুযোগ পেয়ে এখান থেকে নিয়ে গেলে, তখন বলছি কি একটু সময় লাগবে, বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। ফার্মগেটে যদি কেউ না নিয়ে থাকে তাহলে কিভাবে এটা আমরা উদ্ধার করব। তারপরে জানা গেল যাত্রাবাড়ি ওই চেনটা সেই ভদ্রলোকের মেয়ে ফেরত পেয়েছিল। কাজে এই যে জ্ঞান, এই যে বুদ্ধি, এই যে ফিকিরবন্দি, এগুলো কেন বাংলাদেশে সর্বাত্মক? এটা তো চোরের ভিতরে না,
প্রতিটি পার্টির প্রতিটি উচ্চ উচ্চ পর্যায়ের ওই যে পার্টির ভিতরে থাকে সেন্ট্রাল কমিটি, পার্টির ভিতরে থাকে পরিকল্পনা মানে স্ট্যান্ডিং কমিটি। প্রতিটি দল, প্রতিটি নিম্ন স্তরের অভাবী মানুষ আর প্রতিটি বড় লোকদের ভিতরে চুরির কৌশলটা সবাই, চুরি এখানে সবাই করে। আমরা বহু নেতার বিরুদ্ধে টিনের এরশাদের সময় এই যে যাত্রাবাড়ির যে দৌড় সালাউদ্দিন তার বাড়ি এবং বহু লোকের বাড়িতে রিলিফের টিন পাওয়া গেছে। কাজী চোর চোর করে আমরা কাকে বাদ দিব? তো এদেশের নেতৃস্থানীয়দের এবং গরিব সবাই চুরি করে, এর পেছনে দর্শনটা কি, লজিকটা কি? একটা লজিক তো আছে কেন চুরি করে। একটা হচ্ছে অভাব, বড় লোকদের অভাব, তার এই চাকরি থাকবে না। মন্ত্রীর অভাব, তার এই মন্ত্রী থাকবে না। চেয়ারম্যানের অভাব, তার এই চেয়ারম্যান থাকবে না। কাজেই আমি 5 বছর থাকবো, আমি 1 কোটি টাকা ব্যয় করছি, ওইটা উঠাতে হবে, দেশ রসাতলে যাক। কাজেই এই যে একটা নীতি নৈতিকতা, ইমান আমান, যে বিষয়ের উপরে আমি ধারাবাহিক কথা বলছি, এটা আমি জেনে শুনে বলছি এবং আপনারাও জানেন। কিন্তু আমরা বিভিন্ন দলের নেতৃস্থানীয়দেরকে আমরা বুঝতে পারি না, গোপন। কোনো নেতা কোনো নেতার অপকর্ম ফাঁস করে না। তা না হলে দেশের এই যারা রাজনীতি করতে এসছে তাদের এত টাকা কিভাবে হলো? আগে ছিল না কোনো টাকা পয়সা, এমন এমন আমি লোকদেরকে জানি, আগে কিছু ছিল না, এখন ঢাকাতে বাড়ি, আমেরিকাতে বাড়ি, ব্যাংকে টাকা ভর্তি, গোপনে এখানে সেখানে। এগুলো কিভাবে এলো, কিভাবে সম্ভব? কাজেই আমরা যে চোর চোর এবং নীতিহীন যাদেরকে নিয়ে ভাবি, তারা নিদারুণ অভাবে করে। আর এই যে এদেশের বুর্জুয়া ক্লাস, প্রতিক্রিয়াশীল বিভিন্ন পার্টির নেতৃস্থানীয় বিভিন্ন বিদেশি দালালরা, সে একদম শেষ উদাহরণটা দিয়ে আমি শেষ করব। এই যে ছাত্র যুবকরা এই জুলাই বিপ্লবের আগে ওদের পারিবারিক অবস্থা কী ছিল আর এখন কি? এমনকি একটা কুমিল্লা অথবা নোয়াখালী হবে, এই জায়গার একটা ওই যে জুলাই আন্দোলনের এক নেতার, তার বাবা রিক্সা চালায়, সে বাড়িতে জায়গা কিনা বিল্ডিং করতেছে। গ্রামের মানুষ এটা আশ্চর্য হয়ে গেছে এবং এখান থেকে এটা তার নামে কেস হয়েছে। এবং সে একদিন সে চাঁদাবাজি করতে যে ধরা পড়ছে, অ্যারেস্ট হয়েছে, আজও পর্যন্ত তার খবর নেই, ওই কেসের খবর কি? কাজী আমাদের বাংলাদেশে যদি বিচার করেন, কোনভাবে আপনি বিচার করবেন আমি জানি না, আমার কাছে একটা বিচার আছে। এদেশের মানুষ অভাব আছে এবং বিদেশিরা আমাদের মা বাবা, তাদের দেওয়া নিয়ম কারণে আমরা বড় হয়েছি। এইগুলো হচ্ছে কি প্রবলেম, সমস্যা। একজন মানুষ কোনো সময় খারাপ হয়ে জন্ম নেয় না। প্রতিটি মানুষ জন্ম হয়ে তার গোটা জীবনে চলতে যাইয়া তাকে ন্যায় অন্যায় দুটোই করতে হয়। এটা হলো আমরা বুঝি যে ন্যায় অন্যায় দুটোই করতে হয় না। তার যদি যত অভাব থাকুক, অন্যায়টাকে সে যদি অন্যায় না বোঝে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। আমাদের দুর্ভাগ্যটা কার ঘাড়ে দেব? আমি কোনো ব্যক্তির ঘাড়ে দিচ্ছি না। কোনো ব্যক্তির কারণে মানুষের নীতি নৈতিকতা ইমান আমান নষ্ট হয় নাই, কোনো ধর্মের কারণে নষ্ট হয় নাই। আমাদের নষ্ট হয়েছে আমাদের শতালু মা আর শতালু বাবা, অর্থাৎ বিদেশি শাসন আর অভাব লাগাতার। আর এই অভাবটার জন্য এদেশ যান্ত্রিক হয় নাই, এদেশ উন্নত হয় নাই। এটার কারণ হলো সাম্রাজ্যবাদ তার উপনিবেশের ভিতরে কল কবজা দিয়ে সেট আপ, মানে জনগণকে প্রতিষ্ঠিত করবে না।
জনগণকে চাকর বানায় রাখবে। জনগণ যদি চাকর থাকে তো তার শোষণ করতে সুবিধা হয়, জনগণ যদি বোকা থাকে তার শোষণ করতে সুবিধা হয়। এখন যে বিদেশিদের সর্বশেষ চক্রান্তটা কি, আমাদের কতকাল আর এভাবে দাবায় রাখবে? আমরা একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা খুবই খারাপ মানুষ, এটা মীর জাফর মিরান্ডা বলতো। কিন্তু তাকে যে হত্যা করে মীর জাফর পশ্চিম বাংলাকে কি করতে পারছিল? আবার দেখেন ওই যে ইরাকের সাদ্দাম হোসেন খারাপ মানুষ ছিল, তাকে তাড়িয়ে আমেরিকা এলো। এখন এখন ওই সাদ্দামের অবস্থা কী হলো? আমাদের দেশের কিছু নেতা, নাম বলবো না, তাদেরকে উৎখাত করে দিল। উৎখাত করে দিয়ে জুলাইয়ের ইউনূস সাহেব ও তার গ্যাং ক্ষমতায় আসলো। দেশ ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ থেকে মুক্তি হলো, কিন্তু কে এখন দেশের নাটাইটা কার হাতে? ঘুড়ি যেমন আকাশে ওড়ে, নাটাই থাকে একটা ব্যক্তির কাছে। এখন এই দেশ চালাচ্ছে কোন নাটের গুরু? আর আমাদের দেশে যাদেরকে হত্যা করা হয়েছে সপরিবারে, এবং যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে ইরাকের মতো, তারপরে নওয়াজ সিরাজউদ্দৌলার সময় বা বাংলাদেশে, এগুলোর পিছনে তো কারণ আছে। এই কারণগুলো আমাদের না বুঝলে আমাদের নীতি নৈতিকতার সন্ধানও আমরা পাবো না। আমাদের নীতি নৈতিকতার সন্ধান পেতে হলে আমাদের আপন মা কোথায়, আমাদের আপন বাবা কোথায়, এবং আমাদের আপন লোকদেরকে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। কী জন্য করেছে? তাদেরটা কি স্বার্থ ছিল? ইউনূস সাহেবদের কি স্বার্থ ছিল? ভারতকে তাড়িয়ে তার কি স্বার্থ ছিল? এই যে জুলাই আন্দোলনের এই নেতাদের কি স্বার্থ ছিল? দেশের কি স্বার্থ ছিল? দেশের কোন স্বার্থে? দেশের কোন স্বার্থে জননেতা শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হলো? এটা দেশের স্বার্থটা কি ছিল? তারপরে আমি হাসিনার কথা বলি, এই জন্য হাসিনার কথা বলি, আমার যেটা দরকার, আমার পথঘাট চলতে, আমার রাস্তাঘাট, আমার যেটা দরকার চিকিৎসার ব্যবস্থা, আমার যেটা দরকার শিক্ষার ব্যবস্থা, সে করছে। আমি কিন্তু আওয়ামী লীগ করি না, কিন্তু ভালো কথা বললে ভাবে কি আওয়ামী লীগের পান্ডা, আওয়ামী লীগের দালাল। না, সত্য কথা বলতে শিখুন সবাই। হাসিনাকে উৎখাত করার পেছনে কারণটা কি? যেহেতু সে বাংলাদেশের কোনো 1 ইঞ্চি জায়গা সে বিদেশি শক্তির কাছে লেজ দেবে না। এমনকি ভারতের সাথে প্রায় 100 বছরের সীমানা নির্ধারণ, ওই গঙ্গা, তারপরে বিভিন্ন জায়গা ভারতের সাথে মামলা করে, এই মামলা আন্তর্জাতিক জায়গায় দিয়ে আমরা পেয়ে গেছি, জায়গাগুলো পেয়ে গেছি। বার্মার সাথে আমাদের জলসীমানা নিয়ে গণ্ডগোল আছে। এখন এই হাসিনাকে তাড়াতে হবে। হাসিনাকে তাড়াতে না বললে আজকে ইউনূস সাহেবে বসিয়ে চিটাগাং বন্দর সন্দর, সেন্ট মার্টিনের ওখানে একটা ঘাঁটি করা ইত্যাদি দিতে পারতেছে সহজে। আরও কত কিছু চুক্তি করছে। আর ইউনূস সাহেব, তারপরে ওই যে জুলাই বিপ্লবীদের, এদের কোন ভোটে এসছে? এরা এসব চুক্তি করতে এদের রাইটটা কি আছে? তবে এরা একটা রাইট দেখায়, আমরা বিপ্লবী সরকার, আমরা কোনো আইন মানি না। আহারে বিপ্লব! আমি নিজেও বিপ্লব করে 71-এ পাকিস্তানকে তাড়িয়েছি। আরও বহু দেশের বিপ্লবের ইতিহাস আমার জানা আছে। আর জুলাই বিপ্লবটা আমি সচক্ষে দেখা। শাহবাগে পড়ে মেয়েরা বসে হাতে তালি দিয়া বিপ্লব করছে, রাস্তায় র্যালিতে নাচের ভঙ্গিতে।
এবং বিপ্লবটা কি পুলিশকে মেরে রাস্তা ঝুলিয়ে রেখেছে। আবার এখানে বিতর্ক আছে যে এই যেগুলো গুলি লেগেছে এইগুলো বাংলাদেশের আর্মির পুলিশের হাতের এই গুলি এই আর্মস ব্যবহার করে না। এবং যারা নেতৃত্ব দিচ্ছে এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে এরা প্রায় আমেরিকার নাগরিক, বাঙালি যদিও আমেরিকার নাগরিক। কাজে এই যে একটা দোহাটে অবস্থা দেশের বর্তমানে, আমি বলি না যে আগে কোনো দোহাটে, আগেও দোহাটে ছিল, আমাদের এই দোহাটে অবস্থা, কুয়াশাটা কাটবে কিসে? কাটবে আপন আপন মার যেদিন আমরা পাবো, আপন বাবা যেদিন আমরা পাবো, একটা প্রগতিশীল মজদুর শ্রেণীর সরকার যেদিন আমরা পাবো, সেদিন এগুলোর ব্যাপারে সব ক্লিয়ার হবে। তারপরেও হাজার বছরের যে অনাচার অভ্যস্ত হয়ে অনাচার ভোগ করে আমরা বড় হয়েছি, আমাদের মাথার থেকে দুর্নীতি যেতে আবার কয়েক হাজার বছর লাগবে। একটা সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। যেমন চীনের মাও সেতুং ক্ষমতায় এসে সাংস্কৃতিক বিপ্লব করছে। সাংস্কৃতিক বিপ্লবটা ছিল কি? পূর্বতন সব ধ্যান ধারণা এবং নূতন কৃষি ব্যবস্থা, নূতন শিল্প ব্যবস্থা আর পুরাতন জমিদার যুগের সামন্ত যে ধ্যান ধারণা, এটা মাথার থেকে, এই কালচারটা মাথার থেকে সরাতে মাও সেতুংকে সাংস্কৃতিক বিপ্লব করতে হয়েছে। আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব লাগবে হাজার বছর, যদিও হাজার বছর সামন্তবাদী রীতিনীতি আজও আমাদের মস্তিষ্কে কাজ করে। কাজে এটা চট করেও আসে নাই, আর এটা চট করেও কেউ খেতাতে পারবে না। এটা করতে গেলেও আবার হাজার বছর না লাগলেও একটা দীর্ঘ সময় আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। খালি সাংস্কৃতিক বিপ্লব না, ভূমির যে অবস্থা, এই ব্যক্তিগত মালিকানা, বিভিন্ন বিদেশি জোট, এই সব জায়গায় চেঞ্জ হবে। তারপরে আমাদের নীতি নৈতিকতাটা ফিরে আসবে। নীতি নৈতিকতা পাওয়ার জন্য ওই যে খোদার কাছে দোয়া করে, হে খোদা আমাদের ইমান দাও, হে খোদা আমাদের জাতির যে সমস্ত দুঃখ কষ্ট তুমি আমাদেরকে ইমান দাও। খোদার কাছে আমরা ইমান চাচ্ছি। ইমান কি খোদা দিবে? বেঈমান কি খোদা করেছে? আমাদের দেশের জনগণকে যে বেঈমান এবং নীতিহীন, এটা কি খোদা করছে নাকি? এটা খোদা করে নাই। কিন্তু মৌলভী সাহেবরা দু হাত তুলে মিলাদ পড়ে পকেটে কিছু টাকা নিয়ে যাওয়ার সময় মোনাজাত করে, খোদা আমাদেরকে ইমান দাও, আমরা যেন ভালো হই। তো কথা লম্বা হয়ে গেল আজও। আমার 4 পর্ব এখানে শেষ। নীতি নৈতিকতার পর্ব 4 এখানে শেষ। থ্যাংক ইউ।